বহু কাপেলদের যেটা ফেস করতে দেখি যে বাচ্চা না হওয়ার সমস্যা। তো যারা এরকম সমস্যা নিয়ে তোমার কাছে আসে, এখানে অ্যাস্ট্রোলজি কি সায়েন্স কাজ করে যে তুমি তাকে একটা রত্ন দিয়ে দিলে আর তার বাচ্চা হয়ে গেল? মানে রত্ন দিয়ে দিয়েছি, বাচ্চা হয়েছে, বেবি হয়েছে এবং তারা সুস্থ আছে। এরকম বুড়ি বুড়ি এক্সাম্পল তুমি আমার পেজে দেখতে পাবে। আচ্ছা, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, কোনো মেয়ের বেবি হচ্ছে না, সে ডক্টরের কাছে গেল, ডক্টর তাকে মেডিকেল সায়েন্সে সমস্ত প্রুফ করে বললো যে সব ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে না যখন তুমি আইভিএফে যাও। তাহলে মেডিকেল সায়েন্স কেন বলতে পারছে না কেন হচ্ছে না? সময় দেখা যায় আইভিএফে 2-3 বার মিসক্যারেজ হচ্ছে। বিজ্ঞান শরীর সৃষ্টি করতে পারে, বিজ্ঞান কখনো সোল সৃষ্টি করতে পারে না। আমার কাছে প্রচুর বাবা মা আসে যাদের বাচ্চা কথা বলা শিখছে না, বা আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, স্কুল খুব কমপ্লেন করে। পুজো করতে হয় মানে কিন্তু সারাক্ষণ বসে রিচুয়ালিস্টিক হওয়া না। পুজো করা মানে কোথাও গিয়ে নিজের এনার্জিকে স্টেবিলিটি আনা। তুমি যখন ধৈর্য ধরে ফুল সাজাচ্ছ, চন্দন বাচ্চ, তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি হচ্ছে এবং পঞ্চ ইন্দ্রিয় ইনভলভ হচ্ছে। তুমি নাক দিয়ে চন্দনের গন্ধ শুকছো বা ফুলের গন্ধ শুকছো, জিভ দিয়ে তুমি মন্ত্র পড়ছো, চোখ দিয়ে তুমি স্পিরিচুয়াল যে একটি বিগ্রহকে দেখছো। পঞ্চ ইন্দ্রিয় যদি ইনভলভড হয় তখনই কিন্তু আমরা প্রপার ওয়েতে আমাদের সোল নারিশড হয়। এটা নয় যে তোমার মাঙ্গলিক দোষ আছে, তোমার কালসর্প দোষ আছে, তুমি এতগুলো টাকা খরচ করে তাকে যোগ্য আচ্ছা করো, নাহলে তোমার সাংসারিক জীবন খারাপ হয়ে যাবে। সাংসারিক জীবন খারাপের সাথে মাঙ্গলিকের কোনো সম্পর্কই নেই। কালসর্প দোষ যোগ্য করলে কি কাটে? তাহলে কি শাস্ত্র ভুল কথা বলেছে? আচ্ছা, ধরো যাদের তো ক্ষমতা আছে তারা রেমেডি হিসাবে তোমার থেকে ধরো রত্ন নেবে। অনেকে আছে যারা হয়তো নিতে পারছে না, হয়তো চাইছে কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তুমি কি সাজেস্ট করো? বর্তমান সময় আমরা সারাক্ষণ ছুটে চলেছি, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আবারও সেই ক্লান্ত শরীর ক্লান্ত মন নিয়ে ছুটে চলেছি। ফলস্বরূপ একটা সময় অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন জীবনে চলে আসছে। খুঁজে বেড়াচ্ছি কি করলে জীবনে একটু শান্তি আসবে, জীবনটা একটু ছন্দময় হবে। তাই জন্য আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটাকে আরেকটু হিল করতে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হিলিংয়েরই একটা পার্ট। আজকের যুগে অনেকেই অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন, আবার অনেকেই বিশ্বাস করেন না। অ্যাস্ট্রোলজি বিষয়টা কিভাবে জীবনকে হিল করতে পারে, কিভাবে কাজে লাগতে পারে, কিভাবে আমাদের জীবনের মধ্যে পজিটিভিটি আনতে পারে, সেই সব বিষয়ে আজকে জানার চেষ্টা করব পাপিয়া ভার্সে। আমাদের সঙ্গে আজকে রয়েছে অ্যাস্ট্রোলজার সুকৃতি দে। সুকৃতি দি, তোমাকে স্বাগত পাপিয়া ভার্সে। নমস্কার। হ্যাঁ, প্রথমেই যে কথাটা জানতে চাইবো, যেটা নিয়ে আমাদের এই পাপিয়া ভার্স, যে আজকের যুগে যেটা আমি বললাম ইন্ট্রোডাকশনে, আমরা সারাদিন ছুটছি, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ছি, আবার সেই ক্লান্ত শরীর ক্লান্ত মন নিয়ে ছুটছি, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে একটা সময়ের পরে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে আমরা ভুগছি। তো এখনকার যুগে মানুষ সবাই চাইছে একটা নরম স্পর্শ, একটু হিলিং। তো অ্যাস্ট্রোলজি কিভাবে সাধারণ মানুষের জীবনে হিল করতে পারে? দেখো, অ্যাস্ট্রোলজি বহু যুগ ধরে, বহু শতাব্দী ধরে এই কাজটাই করে আসছে এবং সাধারণ মানুষের একটা ধারণা বহু বছর ধরে রয়েছে যে অ্যাস্ট্রোলজি মানে ভাগ্য পরিবর্তন করা বা ভাগ্যের কিছু ব্লকেজ কাটানো। বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে নিজেকে কি করে, নিজের আত্মাকে কি করে সুস্থ রাখা যায়। কারণ যত প্রবলেম, আজকে যদি তোমাকে বলা হয় যে তোমার হিমোগ্লোবিন কত, তোমার ভিটামিন D3 কত, বা তোমার লিপিড প্রোফাইল টেস্ট করলে তার রেশিও কত, সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। কিন্তু যদি আমাদের বলা হয় যে আমাদের স্ট্রেস কত, আমাদের অ্যাংজাইটি কত, আমাদের ডিপ্রেশন কত, সেটার কিন্তু কোনো মেজারমেন্ট নেই। বিকজ এই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে তৈরি হয়। যাকে আমরা চলতি কথায় মন বলি, সেটাই হলো আত্মা। এবং আত্মার 3টে বিচরণ স্থল আছে: সচেতন মন, অবচেতন মন এবং অতিচেতন মন। তো আমাদের শরীরের যেমন একটা মেটাবলিজম আছে, শরীর যেমন এক্সট্রা যে খাদ্য বা অপাচ্য যে খাদ্য সেটাকে বের করে দেয়,
মল হিসেবে, শরীরের যে জলটা প্রয়োজন নেই সেটা মূত্র হিসেবে, ঘাম হিসেবে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেরকম আমাদের আত্মারও কিছু মেটাবলিজম আছে। একে বলা হয় স্পিরিচুয়াল ডায়েট। এই স্পিরিচুয়াল ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আগেও ছিল এবং এখনকার দিনে তো এটা সাংঘাতিক প্রাসঙ্গিক, কারণ আমরা প্রত্যেকে সাংঘাতিকভাবে স্ট্রেস থাকি। এই স্পিরিচুয়াল ডায়েটের উদ্দেশ্যই হলো যে আমরা আমাদের মধ্যে যে এনার্জি সিস্টেমটা প্রত্যেক দিন অ্যাবজর্ব করছি এবং ভেতরে যে নেগেটিভ এনার্জিটা তৈরি হচ্ছে, সেই পজিটিভ এনার্জির গ্রহণ এবং নেগেটিভ এনার্জি বর্জনটা যদি প্যারালালি ঠিকভাবে না হয়, তখনই আমাদের কিন্তু স্ট্রেস ব্যালেন্স হয় না। আর এবার তুমি কখনোই এটা আজকালকার দিনে সম্ভব না যে আমরা বলবো যে আমরা স্ট্রেস নেব না, বিকজ সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ। সব ক্ষেত্রে একটা ছোট্ট বাচ্চা যে স্কুলে কিন্ডারগার্টেনে ভর্তি হলো, তার স্ট্রেস হচ্ছে তাকে হাই স্কুলে একটা ভালো জায়গায় স্ট্রেস বা ভর্তি হতে হবে, তারপর হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, স্ট্রেস তো অলওয়েজ। তারপর একাডেমিক শেষ করার পর আমাদের প্রফেশনাল লাইফ শুরু হয়, প্রফেশনাল লাইফে চ্যালেঞ্জ, তারপর পার্সোনাল লাইফে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কোথায় নেই বলো? কিন্তু এই চ্যালেঞ্জকে যখন আমরা ব্যালেন্স করতে না পারি, তখনই হয় আমাদের মধ্যে কিছু হরমোনাল ডিসব্যালেন্স। যেমন আমরা এখন তো সবাই জানি যে ডোপামিন লেভেল আমাদের এত হাই হয়ে যাচ্ছে একটা ছোট্ট বাচ্চার। তারপর ধরো অক্সিটোসিন, সেরাটোনিন, এই যে পজিটিভ হরমোনগুলো, এই হরমোনগুলো যদি আমাদের মধ্যে ব্যালেন্সড না থাকে, তখন আমরা নানান রকম অ্যাংজাইটিতে ভুগি, বাচ্চারা হাইপার অ্যাক্টিভিটিতে ভুগছে। এবার পারিপার্শ্বিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, এগুলো তো চেঞ্জ করা সম্ভব নয়, সেগুলো তো থাকবেই। মানে লাইফস্টাইল কোচ তোমাকে বলবে যে তুমি পজিটিভ লাইফস্টাইল লিড করো, তুমি 8টার মধ্যে ডিনার করে নাও, কিন্তু সামাজিকতা তোমাকে বলবে, তোমার অফিস তোমাকে বলবে তুমি আরও বেশি 12 ঘন্টার বেশি কাজ করো। তো সব দিকে ম্যানেজ করতে গিয়ে কিন্তু আমরা একদম পাজলড হয়ে যাচ্ছি। এখানে অ্যাস্ট্রোলজি একটা দারুণ ভূমিকা পালন করে, কারণ অ্যাস্ট্রোলজি মানেই হলো নিজের ঊর্জাকে কি করে আমি ব্যালেন্সড করব। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি আমাদের ঊর্জাকে ব্যালেন্স করতে না পারি, তাহলে কখনোই আমরা নিজেকে ব্যালেন্স করতে পারবো না ইকোসিস্টেমের সাথে, এবং নিজেকে ব্যালেন্স করতে পারবো না কোনোভাবেই নিজের সাথে। তখন আমরা কি করছি, মুঠো মুঠো ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, অ্যাংজাইটির ওষুধ খাচ্ছি, তারপর আমাদের ড্রাউজিনেস, এবং সারাদিন বাচ্চারা ঝিমোচ্ছে। বাচ্চাদের কি, এত ছোট ছোট বাচ্চাদের ভাবো না, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ওরা কনসালটেশন করছে। বাচ্চারা তো কাউন্সেলিংয়ের কিছুই বোঝে না, কিন্তু তাদেরও কিন্তু ডিপ্রেশন হয়। এবং এখনকার দিনে সবাই সিঙ্গেল চাইল্ড বা বাবা মারা খুব ব্যস্ত। তাহলে এখানে অ্যাস্ট্রোলজি কীভাবে হিলিং করে, এই ধারণাটা সবার আগে মানুষের কাছে ক্লিয়ার হওয়া দরকার। যে এই যে আমরা রত্ন পড়ি বা নানান রকম গ্রহের যে রেমেডি করি, তার সার্থকতা কোথায়? তাহলে তার তো একটা মাধ্যম থাকবে হিলিংয়ের। তো অনেকেরই ধারণা আমি একটা বুধের জন্য পান্না পড়লাম বা পোকরাজের জন্য, বৃহস্পতির জন্য পোকরাজ পড়লাম, কিন্তু তুমি ভাবো তো লজিক কি বলে? এখানে বসে যদি আমি একটা পোকরাজ পড়ি ভূপৃষ্ঠে বসে, তাহলে লক্ষ লক্ষ মাইল দূরের বৃহস্পতি কি করে কাজ করতে পারে? হ্যাঁ, তাহলে কি করে আমি এখানে বসে, যদি এই ঘরে বসে যদি আমি পাশের ঘরে এসিকে অপারেট করতে চাই, আমাকে পাশের ঘরে যেতে হবে রিমোট নিয়ে, আমি এই ঘরে বসে পারবো না। তাহলে এত দূর থেকে কি পসিবল? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের সোল, একটা কথা আছে বেদে, যৎ ব্রহ্মাণ্ডে তৎ পিণ্ডে, অর্থাৎ যাহাই ব্রহ্মাণ্ড তাহাই আমি। তো আমরা যেমন কন্টিনিউয়াসলি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, ঠিক সেরকম আমাদের মধ্যে মহাজাগতিক ঊর্জাও কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রবেশ করছে এবং কিছু নেগেটিভ ঊর্জা বেরোতে চাইছে। তো এই ঊর্জা গ্রহণ এবং ঊর্জা বর্জন, এই ব্যালেন্স করে 7টা চক্র। 7টা চক্র আমাদের স্পাইনাল কর্ডকে কেন্দ্র করে রয়েছে। একদম স্পাইনাল কর্ডের শেষে রয়েছে মূলাধার চক্র। মূলাধার চক্রের রং হয় লাল। তারপরে নাভির ঠিক 5 ইঞ্চি নিচে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, ভেনাসের সাথে কানেক্টেড, এবং এটা কি করে, আমাদের শরীরের পুরো জননেন্দ্রিয়কে কন্ট্রোল করে, রিপ্রোডাক্টিভ অর্গানকে কন্ট্রোল করে, আমাদের যত রেচনতন্ত্রের যত কার্যকারিতা তাকে ব্যালেন্স করে। মূলাধার চক্র আমাদের ডিপ্রেশন কমায়, স্টেবিলিটি আনে, এই জন্য নাম হয়েছে মূলাধার বা রুট চক্র, বিকজ ও আমাদের রুটেড রাখতে সাহায্য করে। এবার যদি আমরা স্বাধিষ্ঠান চক্রের ওপরে যাই, নাভির ঠিক 5 ইঞ্চি উপরে আছে মণিপুর চক্র, যেটা সূর্যের ইয়েলো কালারের সাথে কানেক্টেড। এরপর যদি আরেকটু উপরে যাই, তারপর আসছে বুকের ঠিক মাঝখানে অনাহত চক্র, যেটা চন্দ্রের সাথে কানেক্টেড, এটার রং হচ্ছে সবুজ রং।
গলার মাঝখানে এই যে কণ্ঠনালী, এটা বিশুদ্ধি চক্র, এটা বুধের সাথে কানেক্টেড। কপালের মাঝখানে রয়েছে আজ্ঞা চক্র, স্যাটার্নের সাথে কানেক্টেড, এবং মাথার একদম ওপরে রয়েছে ব্রহ্মতালুতে সহস্রাধার চক্র, যেটা বৃহস্পতির সাথে কানেক্টেড। তাহলে আমি যদি এখানে বসে একটা পোকরাজ পড়ি বা এখানে বসে একটা পান্না পড়ি, তাহলে কি আমার আকাশে থাকা বুধ বা আকাশে থাকা বৃহস্পতি ঠিক হয়ে যাবে? আসলে বৃহস্পতি বা শুক্র বা কোনো গ্রহেরই তো নিজস্ব কোনো আলো নেই, পুরো মহাজাগতিক রশ্মিকে কন্ট্রোল করছে সূর্য। এই সিস্টেমটা একটা অদ্ভুত সায়েন্টিফিকভাবে আসছে। সূর্যের রশ্মি বৃহস্পতির ওপর পড়ছে, সেই বৃহস্পতির আলো রিফ্লেক্ট করে আমার সহস্রাধার চক্র দিয়ে আসছে। তাহলে যখনই আমার সহস্রাধার চক্র ব্লক হয়ে আছে আগে থেকে, বা আমার যদি মণিপুর চক্র আগে থেকে ব্লক হয়ে থাকে, স্ট্রেসের কারণে প্রত্যেক দিন কিন্তু ব্লকেজ হচ্ছে। মানে আমরা ছোটবেলায় আমাদের চোখে পাওয়ার থাকে না, একটা বয়সের পর আমাদের চোখ আস্তে আস্তে পাওয়ার ফিল করতে শুরু করে, বা আমাদের আর্টারিগুলো হার্টের ব্লক হতে শুরু করে। আমাদের যদি বলি যে কি করে ব্লক হলো, ব্লক তো বয়সের সাথে সাথে হয়, সেরকম চক্রগুলো স্ট্রেসে, অ্যাংজাইটিতে, নানান রকম সময়ের সাথে সাথে নানান রকম পরিপ্রেক্ষিতে আমাদের এই চক্রগুলো ব্লকেজ হতে থাকে। তো যদি আমরা প্রপারলি চ্যান্টিং করতে পারি, এবং এইটা খুব ইম্পর্টেন্ট, মানুষের একটা ধারণা যে আমি কতগুলো রত্ন পড়লাম আর আমার সমস্ত ভাগ্য পরিবর্তন হয়ে গেল। ভাগ্যকে পরিবর্তন করা অবভিয়াসলি যায়, কিন্তু কর্ম পরিবর্তন করে। তো কর্ম আমি কখন করব? যখন আমার স্ট্রেসফুল মাইন্ড হবে, বা আমি স্ট্রেসকে ব্যালেন্স করতে পারবো। আমি যতটা নেগেটিভ এনার্জি ভেতরে তৈরি করেছি, সেটা যদি আমি ড্রেন আউট করতে না পারি, দেন আমি এক্সট্রা পজিটিভ এনার্জি গেইন করব কি করে? আর এখানে অ্যাস্ট্রোলজি দারুণভাবে সাহায্য করে। প্রপার বীজ মন্ত্র জপ করতে হয়। রত্নের বীজ মন্ত্র কিন্তু প্রত্যেকে ইম্পর্টেন্ট। সাপোজ আমি সুকৃতি দে ভারতবর্ষে 100 জন থাকতে পারে, কিন্তু প্রত্যেকের আধার নাম্বার, প্যান নাম্বার আমার সাথে মিলবে না, প্রত্যেকের বায়োমেট্রি আলাদা, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টস আলাদা, অথচ নাম একই। তো প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা সোলার অস্তিত্ব আছে, সোলের একটা অস্তিত্ব আছে। শরীরের যেমন নাম আছে, ঠিক সোলের একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা কসমসের মধ্যেই আছে। আমরা যেমন আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করি, ঠিক আমাদের সোলের একটা লগ ইন সিস্টেম আছে। এখানে গিয়ে যদি আমি প্রপারলি লগ ইন করতে পারি, দিন আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ব্লকেজ হচ্ছে। ঠিক যেরকম মেডিটেশন আর শ্বাস নেওয়ার মধ্যে পার্থক্য আছে, ঠিক সেরকম মেডিটেশন এবং কুণ্ডলী মেডিটেশনের মধ্যে পার্থক্য আছে। তো তুমি যদি অথর্ববেদে দেখো, অথর্ববেদের সাথে চরক সংহিতা পুরো কানেকশন রয়েছে, এবং চরক বারবার একটা কথা বলেছেন, সুস্থ দেহে সুস্থ আত্মা থাকে, এবং সুস্থ আত্মা এবং সুস্থ দেহকে পরিচালনা করে। তো আমি যদি আত্মাকে সুস্থ না রাখতে পারি, মাইন্ডকে পজিটিভ রাখতে না পারি, দেন আমি আরেকটা মানুষকে কি করে পজিটিভ করব? তো অ্যাস্ট্রোলজির কাজই বেসিক্যালি মানুষের মনকে, সোলকে হিলিং করা। সোলকে যে নিজের পথে পরিচালিত করতে পারে, সে তো অটোমেটিক্যালি, শরীর তো একটা বায়োমেকানিক্যাল ওয়েপন। আমার মন যদি খারাপ থাকে, আমি কখনোই একটা কাজে কনসেন্ট্রেট করতে পারবো না, দেন আমি কাজ কী করে করবো? তো আমার ভাগ্য কী করে পরিবর্তন হবে? এখানেই অ্যাস্ট্রোলজি কার্যকরী, এবং এটার একটা মাল্টি পারপাস আছে, যেটা নানান ক্ষেত্রে নানানভাবে মানুষ, আমি যত আমার মানুষদের, আমার সাথে যারা জড়িত তাদেরকে পড়িয়েছি, তারা সবাই রিয়েলাইজ করেছে যে কোনোভাবে উই ক্যানট চেঞ্জ দ্য স্কোয়ার ফিট অফ ইউর ফেট। সাপোজ আমি একটা ফ্ল্যাট কিনেছি বা তুমি একটা ফ্ল্যাট কিনেছো, আমরা প্ল্যান করলাম এই 4টে ঘর আমার লাগবে না, একটা ঘরকে চলো আমি স্টুডিও বানিয়ে দিই, বা একটা ঘরকে আমি হাফ স্টাডি হাফ ঠাকুর ঘর বানিয়ে দিই। তো আমরা ইন্টেরিয়ার করে কিন্তু ভেতরটাকে চেঞ্জ করতে পারি। তো ভাগ্যের ইন্টেরিয়ারকেও চেঞ্জ করা যায়। অ্যাস্ট্রোলজি হচ্ছে এটা, এবং অ্যাস্ট্রোলজি বেসিক্যালি নিজের কর্মকে চেঞ্জ করার বিদ্যা। তো কর্মকে চেঞ্জ করতে গেলে অবভিয়াসলি নিজেকে হিল করতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, এটাই। হ্যাঁ, আমি যদি বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি, তাহলে তুমি যেটা বললে যে তুমি বলছো শুধু রত্ন ধারণ করলে না, কর্মটা তো সবার আগে আসে। কিন্তু ধরো তোমার কাছে কেউ প্রবলেম নিয়ে যখন এলো, তো তুমি তাকে কিভাবে সাজেস্ট করছো? মানে তুমি ধরো সে বললো তার ধরো রিলেশনশিপে প্রবলেম, হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরো তোমার কি এরকম কোনো ক্লায়েন্ট আছে যার হয়তো লাইফে এরকম একটা প্রবলেম ছিল, কোনোভাবেই তার লাইফ পার্টনারের সাথে সে সুখী নয়, হয়তো সবই মিলছে, কিন্তু দিনের শেষে কিছু না কিছু ভাবে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের হয়তো দুজনের মধ্যে খুব মিল, কিন্তু দেখা গেল থার্ড পার্সনের জন্য একটা অশান্তি, সবসময় কোনো না কোনো একটা অশান্তি। তো এইটা অ্যাস্ট্রোলজি কিভাবে হিল করে? দেখো, হিলিংয়ের একটা পার্ট, প্রথম কথা, সবথেকে বড় আমার মনে হয় হিলিং, সবথেকে বড় রেমেডি হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, এবং কৃপা।
ঈশ্বরের কৃপা এবং মানুষের ভালোবাসা, এর থেকে বড় হিলিং তো কিছু হয় না। প্রথমে যখন ক্লায়েন্ট আসছে তাকে তোমাকে প্রথম কথা তার মাইন্ডসেটটাকে তোমার পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। অ্যাস্ট্রোলজার হিল করতে পারে, অ্যাস্ট্রোলজি হিল তো করবেই, সবার আগে কাজটা কিন্তু অ্যাস্ট্রোলজারের। হ্যাঁ, তো যখন একটি মেয়ে সাপোজ আসছে, মেয়েদের প্রবলেমটাই বেশি হয় সাধারণত, কারণ মেয়েরা একটা অন্য সংসারে গিয়ে বেশি অ্যাডজাস্ট করছে। প্রথম কথা আমাদের জীবনটাকে দেখার পার্সপেক্টিভটা বদলাতে হবে, যে আমি কতটুকু অন্যের কথা শুনবো এবং কতটুকু অন্যের কথা শুনবো না। এবং সেই মেয়েটি যদি ভাবে যে কেন আমার হাজবেন্ড আগে বিয়ের আগে আমাকে এত অ্যাটেনশন দিত, এখন এত অ্যাটেনশন দিচ্ছে না, ওর পার্সপেক্টিভটা প্রথম কথা আমি চেঞ্জ করার চেষ্টা করি। বিকজ সব সময় পার্সপেক্টিভ জীবনে একরকম থাকে না। বিয়ের আগে মানুষের যেরকম একটা স্পেস থাকে, দুটো মানুষের সম্পর্ক, সেখানে পরিবার ইনভলভ হয়, সেখানে পরিবারের সাথে এক্সটার্নাল ফ্যামিলি অ্যাড হচ্ছে, ফলে স্বাভাবিক ব্যাপার। তো তখন আমি বোঝানোর চেষ্টা করি, তুমি যখন অফিসে যাচ্ছ তুমি যেরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছ, বসের সমস্ত কথাকে তোমার কিন্তু কানে নিলে হবে না, ভালো না লাগলেও তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটাতে দিই সেটা হচ্ছে দুজনের মধ্যে বন্ডিংটা কতটা ভালো, বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করো, দুজনের মধ্যে রেসপেক্টটা ঠিক রাখার চেষ্টা করো, পারস্পরিক মধ্যে বিশ্বাসযোগ্যতা, এবং সব কাজে সব ব্যাপারে সব ইনভলভ না হওয়া। হাজব্যান্ডের ব্যাপারে সব ব্যাপারে মেয়েদেরও ইনভলভ হতে নেই, মেয়েদের সব ব্যাপারেও হাজব্যান্ডের ইনভলভ হতে, বোথ কাউন্সেলিংই ইম্পর্টেন্ট। সেটা তো আছে। এবার যখন দেখা যাচ্ছে না মেয়েটা বারবার ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা ছেলেটি বারবার হাইপার হয়ে যাচ্ছে, ও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, ও ডিপ্রেশন কন্ট্রোল করতে পারছে না, তখন তাকে রেমেডি দেওয়া হয় যে তুমি কী করে প্রপারলি নিজেকে ব্যালেন্স করবে। সাপোজ আমি একটা গাড়ি চালাচ্ছি, আমি খুব ভালো গাড়ি চালাচ্ছি, কিন্তু কোনো কারণে যদি আমি অ্যাক্সিলারেটরটা আমার ঠিক করে না প্রেস করি বা আমার গাড়ির ব্রেক যদি কোনো কারণে নষ্ট হয়, তখন কি হবে, গাড়িটা আমি কন্ট্রোল করতে পারবো না, তখন তো তার সার্ভিসিং দরকার। সেরকম আমাদের হিউম্যান বডিটাও একটা মেকানিক্যাল একটা সিস্টেম, তো তার মধ্যে ফুয়েল হচ্ছে আমার সোল। তো যখন আমি প্রপারলি তাকে ঠিকঠাকভাবে না করে তার যদি আমি সার্ভিসিং না করাই, তখন আমার এই গাড়িটাও ফেল হবে, তখন আমি বুঝতে পারবো না এর গায়ে গিয়ে ধাক্কা মারবো, ওর গায়ে বা আমি আহত হব নিজে। সেই জন্য প্রপার কনসালটেশন মানে হচ্ছে আগে তাকে ভালো করে মানসিকভাবে হিলিং করা এবং তারপর তাকে রত্ন পড়ানো, অ্যাজ ইফ তুমি একজন ডক্টর, আমি তোমার কাছে গেছি, আমি তোমাকে বললাম আমার এত সুগার হয়ে গেছে, আমি কন্ট্রোল করতে পারছি না, তুমি আমায় ওষুধ দিলে, কিন্তু আমাকে তো লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে। আমি ধরো ওষুধ খাচ্ছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, সব খাচ্ছি, কিন্তু যদি আমি বারবার করে সুগার ইনটেক করি, ক্যালোরি ইনটেক করি, তখন কিন্তু তোমার পক্ষে সম্ভব না আমাকে ঠিক করা। তো ওষুধও দরকার, পথ্যও দরকার। একটা ভালো কনসালটেশন একটা মানুষকে কিছুক্ষণের জন্য হিল করে দিল, এবং সবথেকে বড় কথা তাকে এনকারেজ করা যে তোমার মধ্যে কি পজিটিভ জিনিস আছে, তুমি সেটা নিয়ে এগোনোর চেষ্টা করো। আর আমি সবসময় একটা জিনিসকে খুব গুরুত্ব দিই, এটা আমার মনে হয় সবারই উচিত, যে দেখো সবাইকে তো তুমি ঠিক করতে পারবে না, কিন্তু সবার সাথে তোমাকে থাকতে হবে। তো দুটো উপায় আছে, হয় তুমি তাদের সাথে থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, আর না হলে সেই নেগেটিভ পরিবেশ থেকে তুমি মুভ অন করার চেষ্টা করো। আর এই নেগেটিভ পরিবেশ থেকে তোমাকে মুভ অন করার জন্য তোমাকে ইকোনমিক্যালিও স্টেবল হতে হবে। ইকোনমিক্যালি স্টেবল হতে গেলে তোমাকে খুব ভালো করে নিজের কাজ করতে হবে। তার জন্য ওই যে আবার দরকার হচ্ছে নিজের কনফিডেন্স লেভেল, নিজের ঊর্জা, নিজের পজিটিভিটি এবং নিজের একটা স্ট্রং মাইন্ডসেট, যেটা অ্যাস্ট্রোলজি তোমাকে তৈরি করে দিতে পারে। বাট সেলফ হেল্প ইজ বেস্ট হেল্প। কারণ তুমি যদি মনে করো তুমি ঠিক হবে, এখানে একটা প্রশ্ন উঠে আসছে, তার মানে কি আমি দামি রত্ন পড়লে একটা ছেলে মেয়ে পড়াশুনো করে না বা কেউ কাজ করে না সে করবে না? আমি যদি চাই একটা অঙ্ক করছি অনেকক্ষণ ধরে, আমাকে একটা ক্যালকুলেটর হেল্প করতে পারে, বা আমরা কথা বলছি আমাদের এই ক্যামেরা সাউন্ড আমাদের সাহায্য করছে যাতে আমাদের অডিওটা ক্লিয়ার আসে, কিন্তু কথাটা কিন্তু আমরাই বলছি, কাজটা কিন্তু আমরাই করছি। তা যার ইচ্ছা নেই তাকে ঠিক করা যায় না, কিন্তু যে ঠিক হতে চায় তাকে তো ডেফিনেটলি ঠিক করা যায়। আচ্ছা, বা এখনকার যুগে আমরা বহু কাপেলদের যেটা ফেস করতে দেখি যে বাচ্চা না হওয়ার সমস্যা। তো যারা এরকম সমস্যা নিয়ে তোমার কাছে আসে, মেডিকেল সায়েন্সেও তারা চেষ্টা করছে, তারা ডাক্তারি পরীক্ষায় যাচ্ছে, সেখানকার হয়তো সবই প্রসেস ছিল, তারপরে অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে আসছে। আমার যেটা খুব জানতে ইচ্ছা করে, মানে এখানে অ্যাস্ট্রোলজি কি সায়েন্স কাজ করে যে তুমি তাকে একটা রত্ন দিয়ে দিলে আর তার বাচ্চা হয়ে গেল, মানে এটা কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিযুক্ত? রত্ন দিয়ে দিয়েছি, বাচ্চা হয়েছে, বেবি হয়েছে এবং তারা সুস্থ আছে, এরকম ভুরি ভুরি এক্সাম্পল তুমি আমার পেজে দেখতে পাবে। আচ্ছা। এবং আমার যারা আমাকে নিয়মিত বেসিসে ফলো করে, সেটা আমি বলে না, এটা যে কোনো অ্যাস্ট্রোলজারই করতে পারেন। এখানে আমার কোনো স্পেসিফিকেশন নেই। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বিদ্যাটাই এরকম। তুমি যদি বলে থাকো যে সায়েন্স কি আছে, প্রথম প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই। আমার কথা হচ্ছে
ধরো তোমার খুব শরীর খারাপ হয়েছে, সেখানে তোমাকে ডক্টর ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তুমি সব খেয়ে শুয়ে আছো, সেখানে তুমি যে শান্তিটা পাও, আর ধরো তোমার কাছের কেউ, তোমার মা বা তোমার সন্তান এসে তোমাকে জলপট্টি দিচ্ছে, তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কোনটাতে তোমার বেশি শান্তি লাগে? একটা তো তোমাকে রিলিফ দিচ্ছে ওষুধ, আর একটা জিনিস তোমাকে শান্তি দিচ্ছে। তো হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য শান্তি? বলো তো, শান্তিকে কি তুমি কোনো এক্সপ্লেন করতে পারো যে আমি এতটা শান্তি পেয়েছি, বা আমার যখন বাবা মারা গেলেন তখন আমি এতটা দুঃখ পেয়েছি? এইটার তো কোনো প্যারামিটার হয় না। তো আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে মডার্ন সায়েন্স যা বলো বা মডার্ন যুগ, আমরা সবাই খুব আধুনিক হয়েছি এবং আমরা ততটাই খুব পিছিয়ে পড়েছি। আমরা সায়েন্সকেই একটা প্যারামিটার ধরে রাখি যে সব কিছু। দেখো, নিউটন আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণ সূত্র আছে, যদিও এর আগে কিন্তু গুরুত্বাকর্ষণের কথা ভাস্করাচার্য বলে গেছেন। আমি সেই কন্ট্রাডিকশনে যাচ্ছি না, কিন্তু মাধ্যাকর্ষণ সূত্র তৈরি হলো কি করে? আবিষ্কার তো সায়েন্স করলো, তৈরি করলেন কে? কেপলারস ল, হাইজেনবার্গ আনসার্টিনিটি, থার্মোডিনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স, যাই তুমি বলো না কেন, সব ফিজিক্স এক্সপ্লেন করেছে, তৈরি করলো কোথায়? আজকে সবাই ব্ল্যাক হোলকে মহাকালের সাথে তুলনা করছেন, সায়েন্স কী আছে সেটা এক্সপ্লেন করা যায়, সেখানে আমি যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো, যখন আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, কোনো মেয়ের বেবি হচ্ছে না, প্রথম কথা বেবি হচ্ছে না, সে ডক্টরের কাছে গেল, ডক্টর তাকে মেডিকেল সায়েন্সে সমস্ত প্রুফ করে বললো যে সব ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে না যখন তুমি আইভিএফে যাও। তাহলে মেডিকেল সায়েন্স কেন বলতে পারছে না কেন হচ্ছে না? রিপোর্ট তো তার অলরেডি সব ঠিক আছে। আবার ধরে নিলাম ঠিক নেই, কিন্তু আইভিএফে যাও। আমি যদি কোনো ডক্টরকে প্রশ্ন করি আইভিএফ কি শিওর যে আমি একটা সিটিংয়ে আমার হবে, তিনি বলবেন যে না, শিওর না, আমরা চেষ্টা করব, আমরা এগ প্রতিস্থাপন করব, হলে হবে, একটা সিটিংয়েও হতে পারে, কারো তিনটেতেও হতে পারে। অনেক সময় দেখা যায় আইভিএফে 2-3 বার মিসক্যারেজ হচ্ছে। বিজ্ঞান শরীর সৃষ্টি করতে পারে, বিজ্ঞান কখনো সোল সৃষ্টি করতে পারে না। সোল তো ঈশ্বর দেন, সোল ঈশ্বরের কাছেই চলে যায়। তো এই যে আমরা দীক্ষা নিই বা আমরা গুরু মানি বা আমরা কাউকে ভালোবাসি, আমরা একটা কুকুরকে বাড়িতে নিয়ে আসছি, একটা বিড়ালকে বাড়িতে নিয়ে আসছি, তাকে যে ভালোবাসি, তাকে যে যত্ন করি, তার পেছনে এতটা টাকা খরচ করি, এটার পেছনে তুমি আমাকে বলো কি লজিক আছে? ভালোবাসার পেছনে তো লজিক নেই। প্রথম কথা, আমার কাছে যখন ক্লায়েন্ট আসে তাকে সবার আগে মনকে হিল করা যে তোমার কোনো প্রবলেম নেই, তোমার বেবি হবে। কোনো মানুষের চিরকাল প্রবলেম থাকতে পারে না। দ্বিতীয় কথা, দেখতে হবে তার হরোস্কোপ খুলে। হোয়াট ইজ হরোস্কোপ? আমাদের যেমন এগ টেস্ট হয়, স্পার্ম টেস্ট হয়, স্পার্ম মোবিলিটি টেস্ট হয়, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের টেস্ট হয়। আর হরোস্কোপ মানে হচ্ছে এমআরআই সিস্টেম অফ আওয়ার সোল। আমার সোলে কি কি প্রবলেম হয়েছে। আগেকার দিনে প্রাচীন যুগে রাজবৈদ্যরা অ্যাস্ট্রোলজার হতেন। তখনকার দিনে এক্সরে ছিল না, রক্ত পরীক্ষা এত সিস্টেম ছিল না। তাহলে ছক কষে কষে দেখা হতো গ্রহ দোষে তার কি কি রোগ তৈরি হয়েছে, তাকে সেই অনুযায়ী ওষুধ এবং প্রয়োগ করা হতো, এবং তার সাথে তাকে রত্নের মাধ্যমে হিলিং করানো হতো। এবার যখন একটি মেয়ের বা ছেলের সন্তান হচ্ছে না, তখন দেখতে হবে তার স্বাধিষ্ঠান চক্র ব্লক হয়ে গেছে কিনা। হরোস্কোপ খুললেই বোঝা যায়। স্বাধিষ্ঠান চক্র আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানটাকে ব্যালেন্স করে। এবার এই স্বাধিষ্ঠান চক্রকে যদি তুমি চ্যান্টিং করে, ভাইব্রেশন ক্রিয়েট করে ওপেন করে দিতে পারো, তার রিপ্রোডাকশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তাহলে রত্ন পড়বো কেন? সাপোজ আমি একটা সিনেমা দেখতে চাই, আমাকে ডাউনলোড করতে হবে। আমি যদি বলি আমার কাছে স্মার্টফোন আছে কিন্তু আমি তো ওয়াইফাই নেই বা আমি তো নেট নেই, তাহলে আমি ডাউনলোড করবো কি করে? আমি তো কসমসের সাথে কানেক্ট করতে পারছি না। ধরো তোমাকে বললাম 5 কিলো আলু কত, তুমি দেখাতে পারবে। আমি যদি তোমাকে বলি একটা লরি কত বড় হয়, তোমার কাছে একটা শেপ আছে। কিন্তু আমি যদি বলি 100 জিবি 500 জিবি ইন্টারনেট কতটা, তোমার কাছে কিন্তু কোনো মাপ নেই। আমরা রিচার্জ করি, দেখছি একটা ডেটা ঢুকলো, কতটা ডেটা, কতটা কি, কোথায় ডেটাটা স্টোর হচ্ছে, যাকে আমরা আজকাল আইটি বলছে, মানে সফটওয়্যার কম্পিউটার সায়েন্স বলছে এটাকে ক্লাউড। ক্লাউড কি চোখে দেখা যায়? দেখা যায় না। ঠিক সেরকম এনার্জি সিস্টেমটাই পুরো পৃথিবীতে, ব্রহ্মাণ্ডের সাথে আমরা কানেক্টেড। যেমন আমি এখন ইচ্ছা করলে যে কোনো আমেরিকার সাইটে ঢুকে একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে পারি, কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারি, কিছুটা পারচেস করতে পারি, অথচ আমি বম্বেতে যাচ্ছি না, আমি আমেরিকায় যাচ্ছি না, কিন্তু সেখানকার প্রোডাক্ট আমি নিয়ে চলে আসলাম। এতে সাহায্য করছে কে? প্রথম কথা স্মার্টফোন। তো আমাদের বডিটা স্মার্টফোনের মতন।
এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আমাদের মধ্যে, সুইগি আছে, জোম্যাটো আছে, ফোনপে আছে, গুগল পে আছে। যদি ইন্টারনেট কোনো কারণে শেষ হয়ে যায়, তুমি কোনো কারণে ক্যাব বুক করতে পারবে? বিকজ তুমি কানেক্ট করতে পারছো না। এই রত্ন হচ্ছে বেসিক্যালি দুটো ব্রহ্মাণ্ড, ওই যে ব্রহ্মাণ্ড আর এই যে ভূপৃষ্ঠে আমি দুটোর মধ্যে কানেকশন তৈরি করে দেবো। কানেকশনটা যদি তৈরি করতে পারি তখন অটোমেটিক্যালি আমি এনার্জি নিয়ে নিয়ে আমার স্বাধিষ্ঠান চক্রকে ঠিক করতে পারবো। কিন্তু শুধু রত্ন পড়লে হবে না, আমি আমার ক্লায়েন্টকে প্রচুর, সবাইকে, প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু আমি চ্যান্টিং শেখাই, কিভাবে চ্যান্টিং করবে, কিভাবে মন্ত্র পড়বে, এবং আমার রত্ন পড়ানোর পদ্ধতি বা আমার হিলিং প্রসেস কতটা আলাদা এটা আমি নিজে তৈরি করিনি, আমি এটাকে মডিফাই করেছি। কারণ আমি একটা ক্লায়েন্টকে কখনোই বোঝাতে পারবো না যে বেদ সংগীতা কি বলছে, তাকে তোমার একটা জিস্ট করে দিতে হবে। এই জিস্ট করে তাদের আমি সুন্দর করে যখন এক্সপ্লেনেশন করলাম, তখন সে অটোমেটিক্যালি নিজে নিজে তার শরীর সেইভাবে পারফর্ম করতে শুরু করলো। তাদের বেবি হচ্ছে এবং সুস্থ বেবি হচ্ছে। যেমন একটা অঙ্ক দেখলে কি কঠিন লাগে, ছোটবেলায় আমরা কেসিনাগের অঙ্ক বই দেখে আমরা ছোটবেলায় সবাই ভয় পেতাম যে বাবা কত না, কিন্তু বাবা কতগুলো অঙ্ক, বড় অঙ্কটা কতগুলো ছোট ছোট অঙ্কের কিন্তু সমাহার। যদি তুমি একটা একটা করে ফর্মুলা একটা বাচ্চাকে সুন্দর করে এক্সপ্লেন করো, তারপরে বলো নাও করো, তো দেখবি ও আর অঙ্ককে ভয় পাচ্ছে না। ঠিক, তা অঙ্ককে ভয় আমরা পাই কেন? কি অঙ্ককে ভয় পাওয়ানোটা শেখানো হয় ছোটবেলায়। তুমি যে কোনো জায়গায় যাবে দেখবি সব বড়রা প্রশ্ন করতো অঙ্ক কত পেয়েছো, মানে যেন অঙ্কটাই শুধু সাবজেক্ট আর কোনো সাবজেক্ট নয়। তো বেসিক্যালি কি আমরা ছেলেমেয়ের মধ্যে ভয় তৈরি করে দিই। তো ক্লায়েন্টের মনে প্রথম কথা তাকে যে কোনো প্রবলেম, সেটা শুধু বেবি হওয়া নয়। আমি এখানে আরেকটা প্রসঙ্গ যদি তুমি পারমিশন দাও তাহলে বলবো, সেটা হলো যে আমার কাছে প্রচুর বাবা মা আসে যাদের বাচ্চা কথা বলা শিখছে না, বা আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, স্কুল খুব কমপ্লেন করে। প্রথম কথা তাকে বোঝানো বাচ্চারা হাইপার অ্যাক্টিভ নয়। ছোটবেলায় যাকে আমরা খুব দুষ্টু বাচ্চা বলতাম, এখন তার একটা নাম হয়েছে নতুন, মডার্ন নাম, হাইপার অ্যাক্টিভিটি। তুমি ভাবো তো আজকালকার বাবা মারা, আমরা সবাই তো ব্যস্ত, সবাই কাজ করছি এবং সবাই সিঙ্গেল চাইল্ড। যে বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাবা মা বেরিয়ে যায়, সে সারাক্ষণ আয়ার কাছে মানুষ হয়, তার তো এক্সপ্রেস করার কিছু নেই। একটা আয়া কখনোই ধৈর্য ধরে বাচ্চার কথা শুনবে না বা বাচ্চার এক্সপ্রেশন ডিল করে না, যেটা মা করে। তো বাচ্চাদের যে এনার্জি লেভেলটা না, যাদের এনার্জি লেভেল খুব বেশি, তারা এক্সপ্রেস করে দিচ্ছে অন্যভাবে, নেগেটিভ হইতে। তারা ভাঙচুর করছে, বাবা মাকে দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তারা যে বাবা মাকে কতটা মিস করছে বোঝাতে পারছে না। আগে তাও দুটো যাদের বেবি হতো তারা কি ভাই বোনরা খেলাধুলো করতো বা জয়েন্ট ফ্যামিলি থাকতো, বা মাঠে ঘাটে বাচ্চারা খেলতো, দৌড়ি গাছে উঠছে, বাচ্চারা বাচ্চাদের সাথে যে এক্সপ্রেস করতে পারছে, এতে বাচ্চাদের এনার্জিটা পজিটিভ হচ্ছে। বাচ্চাদের তো প্রচুর এনার্জি, সেই এনার্জিটা যখন ওরা এক্সপ্রেস করতে পারছে না, ওই নেগেটিভ হইতেই এডিএইচডি বলছে, এডিএইচডি হরমোন বেড়ে যাচ্ছে। তুমি ভাবো তো, এই যে বলে 40s পরে মেয়েদের মধ্যে অনেক স্ট্রেস আসে, মেয়েদের মেনোপজের সময়, যদি সে একটি ভালো মেয়ে, একটি মেয়ে ভালো পরিবার পায়, তাহলে কি তার স্ট্রেসটা ততটাই সাংঘাতিক হবে? হরমোন তো তাকে শরীর চেঞ্জ করছে, কিন্তু পরিবার তো তাকে সেই হরমোনের মধ্যে সাপোর্ট দিচ্ছে। ফলে সে যতটা না ইরিটেট হচ্ছে, একটি মেয়ে যে সারাক্ষণ ফ্যামিলির সাথে যুঝছে, তার কিন্তু ইরিটেশন অনেক লেভেল হাই। তাহলে বাইরে থেকে দেখলে তুমি এই সায়েন্সটাকে কি করে এক্সপ্লেন করবে? তো সব কিছুর পিছনে তো সায়েন্স নেই, কিছু জিনিসের পিছনে কিন্তু লজিকও আছে, ইমোশন আছে। আমি অ্যাকচুয়ালি মানুষকে ঠিক করি ইমোশন দিয়ে, কারণ মানুষ, আমরা প্রত্যেকে ইমোশনেই কিন্তু মানুষকে ভালোবাসতে পারি। ইমোশনেই তুমি কারোকে, একটা মানুষকে ম্যানিপুলেট করতে পারো নেগেটিভ হইতে, পজিটিভ হইতে। আর রত্ন তো অবভিয়াসলি কাজ করে, কিন্তু রত্ন পড়লেই শুধু হবে না। যাদের বাচ্চারা কথা বলতে পারছে না, হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তাদের বাবা মাকে সবার আগে বোঝানো। কারণ বাবা মাকে এত হিউমিলিয়েট করে আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে তোমার বাচ্চা দেখো আমার বাচ্চার মতন নয়। প্রথম কথা, বাচ্চাকে, তার এই ডিপ্রেশনটা বাচ্চার উপর গিয়ে পড়ছে, তখন তাকে বোঝানো যে দেখো, তুমি প্রথম কথা তুমি নিজেকে আগে হ্যান্ডেল করতে শেখো। তোমাকে যখন কেউ হিউমিলিয়েট করছে, তুমি তাকে রিপ্লাই দাও যে না, আমার বাচ্চা স্বাভাবিক আছে এবং আমারটা আমি বুঝে নেব। এতে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স লেভেল তৈরি হয়। বাচ্চাকে বোঝানো যে ঠিক আছে, তুমি এটা করো। এবং আমি বলি, বাচ্চারা যখন খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওকে স্পোর্টসে দিয়ে দিন, ওকে সাঁতারে দিয়ে দিন, ওকে ক্যারাটে দিয়ে দিন, ওর এনার্জিটা বার করুক। একটা বাচ্চা 10টা বাচ্চার সাথে মিশবে, এটা স্বাভাবিক। ধীরে ধীরে সব বাচ্চাই শান্ত হয়ে যাবে। এবং বাচ্চাকে যদি আমরা একটা স্পিরিচুয়াল সিস্টেমের মধ্যে নিয়ে আসি, এবার তুমি বলবে স্পিরিচুয়াল সিস্টেমের বাচ্চা কি বোঝে, এখানেই প্রশ্নটা আসে। বা যারা দর্শকদের মধ্যে প্রচুর প্রতিবাদী দর্শকও আছে, তারা বলবেন, তো দেখো একটা বাচ্চা ছোটবেলায় ABCD বা যোগ বিয়োগের কি বোঝে?
আমরা জানি শিক্ষাটা কত ইম্পর্টেন্ট, এই জন্য তাকে আমরা ছোটোবেলায় বোধের আগেই তাকে অ লিখতে শেখাই। আমি যদি তাকে বাংলায় না লিখে হিন্দিতে শেখাই, সে কিন্তু হিন্দিই শিখবে। তো আমরা বাচ্চাকে যা শেখাই বাচ্চা তাই শেখে। তো প্রথম কথা নিজেকে এই জন্য শিখতে হবে কিভাবে আমি বাচ্চাকে শেখাবো। বাচ্চাকে আমরা স্পিরিচুয়াল সিস্টেমে ঢুকিয়ে দেব। প্রপার ওয়েতে যদি একটা ছোট্ট বাচ্চা নিজে মন্ত্র পড়তে পারে, সে জানে রোজ সিস্টেমেটিক্যালি পুজো করতে হয়। পুজো করতে হয় মানে কিন্তু সারাক্ষণ বসে রিচুয়ালিস্টিক হওয়া না। পুজো করা মানে কোথাও গিয়ে নিজের এনার্জিকে স্টেবিলিটি আনা, এবং পুজো একটা নিয়ম। তুমি যখন ধৈর্য ধরে ফুল সাজাচ্ছ, চন্দন বাড়ছ, তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি হচ্ছে এবং পঞ্চ ইন্দ্রিয় ইনভলভ হচ্ছে। তুমি নাক দিয়ে চন্দনের গন্ধ শুকছো বা ফুলের গন্ধ শুকছো, জিভ দিয়ে তুমি মন্ত্র পড়ছো, চোখ দিয়ে তুমি স্পিরিচুয়াল যে একটি বিগ্রহকে দেখছো। এবং দেখো প্রচুর জিনিসের ভাইব্রেশন আছে। পঞ্চ ইন্দ্রিয় যদি ইনভলভড হয় তখনই কিন্তু আমরা প্রপার ওয়েতে আমাদের সোল নারিশড হয়। আমি যদি বাড়িতে একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি নিয়ে আসি, আর যিনি প্রভু রয়েছেন জগন্নাথ ধামের, দুজন কিন্তু এক নয়। সেই বিগ্রহের মধ্যে কিন্তু একটা এনার্জি আছে। এই এনার্জিটা পাওয়ার জন্য আমরা কিন্তু ঈশ্বরের কাছে বারবার ছুটে যাই। সেই এনার্জিটা কোথায় আছে? ব্রহ্মাণ্ডেই আছে। আমার শুধু গিয়ে সেটাকে গ্র্যাব করতে হবে। তার জন্য আমাদের কি লাগবে বলো? নিজের ইচ্ছা লাগবে যাওয়ার। তো এই ইচ্ছাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানুষের মধ্যে তৈরি করে দেওয়াটা। একটা ছোট্ট বাচ্চা যদি জানে আমার প্রবলেম, যদি আমি ঈশ্বরকে বলি, ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর বলতে কে? ঈশ্বর বলতে অনেকে বলেন ঈশ্বর তো আমার মধ্যেই আছে। ঈশ্বরের আমার মধ্যে নেই, আমি ঈশ্বরের মধ্যে আছি। যেমন আমরা প্রকৃতির মধ্যে আছি, প্রকৃতি তো আমার মধ্যে আছে। এটা একটা সম্পূরক সম্পর্ক। এইটা যদি তুমি বাচ্চা বা বুড়ো বলো, যাদেরকে বলো, 8 থেকে 80 নির্বিশেষে, আমরা যদি একটা স্পিরিচুয়াল ডায়েটের মধ্যে থাকি না, তাহলে আমরা যদি একদিন দুদিন অন্যায়ও করি তাতেও কিছু যায় আসে না। ভুল তো আমাদের মানুষ মাত্রই হবে। তোমাকে মিথ্যে কথা বলতে হবে যুগে টিকে থাকতে গেলে, কিন্তু সেটা কতটা মিথ্যে কথা বলবো? তুমি কতটা নেগেটিভ যেতে পারো? তুমি কেন ডিপ্রেশন, তুমি কেন নেশা করবে? নেশা করা মানেই কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাওয়া না। সারাক্ষণ ফোন দেখাটাও একটা অ্যাডিকশান, সারাক্ষণ পরনিন্দা পরচর্চা করাটাও একটা অ্যাডিকশান। এই সিস্টেমটা যদি তুমি একটা মানুষের জীবনে নিয়ে আসতে পারো, তারা খুব ভালো থাকে। এই জন্য তাদের বেবি হচ্ছে, তাদের বাচ্চারা ভালো আছে, তারা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসছে। অনেকে বলে আমি সেকেন্ড সম্পর্কে মুভ করতে পারছি না, তাকে তুমি এনকারেজ করো। কারণ সমাজ তাকে খুব বারবার তাকে একটা মেয়েকে আক্রমণ করে, তুমি কেন বেরোলে, তুমি কেন করলে। কিন্তু তারও তো অধিকার আছে সুন্দরভাবে বাঁচার, বা একটা ছেলেরও অধিকার আছে সুন্দরভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার। এটা একটা কিছু না, একটা মানুষকে একটা সুন্দর ওয়ে দেখানো। অ্যাস্ট্রোলজি মানে এটা নয় যে তোমার মাঙ্গলিক দোষ আছে, তোমার কালসর্প দোষ আছে, তুমি এতগুলো টাকা খরচ করে তাকে যোগ্য আচ্ছা করো, নাহলে তোমার সাংসারিক জীবন খারাপ হয়ে যাবে। সাংসারিক জীবন খারাপের সাথে মাঙ্গলিকের কোনো সম্পর্কই নেই। কালসর্প দোষ যোগ্য করলে কি কাটে? তাহলে কি শাস্ত্র ভুল কথা বলেছে? অবশ্যই শাস্ত্র ঠিক কথা বলেছে, কিন্তু শাস্ত্র বলেছে যে কালসর্প দোষ কাটাতে গেলে কর্মযোগ্য করতে হবে। আহুতির কথা বলেছে, কিন্তু কি আহুতি করতে হবে? নিজের নেগেটিভিটিকে আহুতি করতে হবে। তোমাকে যদি কেউ বলে যে তোমার ও নেগেটিভ রক্ত, আমি তোমায় বললাম তুমি আমায় 10 লক্ষ টাকা দাও, আমি তোমার রক্ত ও পজিটিভ করে দেবো। ইজ ইট পসিবল? ঠিক সেরকম কখনোই কোনো দোষ অন্য একজন কাটাতে পারে না। আমার যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষটা আমাকে কাটাতে হবে। আমার যদি স্ট্যামারিং প্রবলেম থাকে আমাকে কথা বলে বলে ঠিক করতে হবে। সাহায্য করতে কে পারে? একজন মেন্টর, একজন গুরু। তো একজন গুরু বা একজন অ্যাস্ট্রোলজারের কাজ হওয়া উচিত একটা ক্লায়েন্টকে বা একটা মানুষ যখন আমার কাছে এসেছে তাকে তুমি ঠিক পথে নিয়ে যাও। এবার ঠিক পথটা একটা ইউনিভার্সাল ঠিক, এমন না যে তার কাছে যেটা ঠিক লাগছে সেটাই ঠিক। অনেক সময় অনেক মানুষ চায় যে আমাকে এরকম একটা প্রজেক্ট আমি যেন পেয়ে যাই, ম্যাডাম একটু দেখুন, আমার এত টাকা, লক্ষ টাকা, কোটি টাকার প্রজেক্ট। কিন্তু সেটা যদি অসৎ উপায় হয়, সেটা কখনোই অ্যাস্ট্রোলজারদের সেখানে সাহায্য করা উচিত না। তাহলে সেই নেগেটিভ এনার্জির ফিল্ডে কিন্তু আপনিও ঢুকে পড়লেন। তো ওই যে লোভ, মোহ, মাৎসর্য, ষড়রিপু থেকে দূরে থাকতে হবে। তাহলে একটা সুন্দর স্পিরিচুয়াল কানেকশন আমরা সবাই তৈরি করতে পারি। ঠিক। আচ্ছা, ধরো যাদের তো ক্ষমতা আছে তারা রেমেডি হিসাবে তোমার থেকে ধরো রত্ন নিল। অনেকে আছে যারা হয়তো নিতে পারছে না, হয়তো চাইছে কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তুমি কি সাজেস্ট করো? দেখো, রেমেডি যারা করতে পারছে তাদের একটা ব্যাপার, যেটা এই কথাটা বারবারই উঠে আসছে, আমার কথা হচ্ছে তাহলে এক্সপেকটেশনটাও কিন্তু কমাতে হবে। ধরো আমার ট্রেনে বাসে যেতে খুব কষ্ট হয়, কিন্তু আমার গাড়িতে চলার সামর্থ্য নেই, তাহলে আমাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে।
এবার আমি যদি চাই কমফোর্ট আমি এইটুকুই পাবো, কিন্তু আমি টাকা খরচ করব না, তাহলে তো হবে না। হ্যাঁ, এবার টাকা খরচ করলে কি কমফোর্ট পাওয়া যায়? না, সেটা কখনোই নয়, কিন্তু কমফোর্টের চেষ্টা করা যায়। এই যে মানুষ ক্যান্সার হচ্ছে, যাদের কাছে প্রচুর টাকা আছে, তারা তো লক্ষ লক্ষ টাকা বাবা মার পিছনে, পরিবারের লোকের পিছনে খরচ করছে। আবার এমন মানুষও আছে যারা পারছে না, তাদের তো সেইভাবেই কিছু করতে হচ্ছে। এখানে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, নিজের কর্মকে আরও স্ট্রং করতে হবে, নিজেকে আরও বেশি নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে যে না, আমি যদি নাও পাই, আমি জীবনযুদ্ধে পজিটিভ থাকবো। এবং আমার মনে হয় এক্সপেকটেশনের একটা প্যারামিটার রাখা উচিত। অমুকের এটা হয়েছে, তো আমার এরকম প্রচুর ক্লায়েন্ট এসে বলে যে অমুকে তো বিদেশ যাত্রা করে ফেললো ম্যাডাম, আপনার কাছে এসেছিল, আমি পাঠিয়েছিলাম বলি, আমি একবারও যেতে পারলাম না। তো এইটা যদি কারোর এক্সপেকটেশন থাকে, তার আমার মনে হয় অ্যাস্ট্রোলজি থেকে দূরে থাকা উচিত। অ্যাস্ট্রোলজি মানে নিজেকে শান্ত রাখা, শান্তিতে রাখা, এবং নিজেকে এইটুকু বোঝানো যে এন্ড অফ দ্য ডে আমি সুস্থ আছি, হ্যাপি আছি, আনন্দে আছি। এটাই তো আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য, তাই না? কিন্তু অনেক সময় হয় অনেকের ক্ষেত্রে, মানে নেগেটিভ এক্সপিরিয়েন্স যাদের হয়েছে, যে হয়তো দাম দিয়ে রত্ন কিনেছে, যে কারণে যে কথাটা, অ্যাস্ট্রোলজিকে তো সকলে খুব পজিটিভ ওয়েতে দেখে না, অনেকে মানুষই নেগেটিভ ওয়েতে দেখে। এবং তাদেরও কিছু কিছু মানুষ আছে তারা সত্যি সেটা ফেস করেছে, যে কারণে অনেকেই অ্যাস্ট্রোলজিকে খুব সহজে বুজরুকি বলে দেয়। তো টাকা খরচ করে হয়তো সে রত্ন কিনলো, কিন্তু ওই আর কি কোনো কাজ করলো না, তখনই তার মনে হলো তাহলে মানে আমি তো ঠকে গেলাম। তো এইটা নিয়ে কি বলবো? দেখো, রত্ন কাজ করাতে গেলে আমি তোমাকে প্রথমে আগে বললাম যে রত্নকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যেমন দোকানে থাকা বাসনের দোকানে যে গোপাল বিক্রি হয় আর ঠাকুরের আসনে যে গোপাল রয়েছে, দুটো কিন্তু পার্থক্য আছে। তো মা দুর্গাকে মাটির রূপে যখন প্লাস্টিক মুড়ে ঢেকে ঠেলে ঠেলে বাঁশ দিয়ে ঠেলে তোলা হয়, তার ছিঁড়ে থাকে হচ্ছে মৃন্ময়ী, তার মাটির রূপ। তারপর যখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে, তখন তিনি হয়ে যান চিন্ময়ী, অর্থাৎ চিৎ যুক্তময়। চিৎ মানে হচ্ছে প্রাণ। তো রত্নে প্রাণ প্রতিষ্ঠা করাটা খুব ইম্পর্টেন্ট। তো পাথরকে রত্নে পরিণত করতে হয়, এইটা একটা গুরুমুখী বিদ্যা। আমি যখনই কোনো কাউকে রত্ন পড়াই, প্রথম প্রাণ প্রতিষ্ঠাটা আমি করে দিই। সাপোজ আমি যদি একজন ডক্টরকে গিয়ে বলি আপনি বাইপাস করবেন, আমার বাইপাস হবে, তাহলে আমি এত টাকা আপনাকে দিচ্ছি, তা না দিয়ে আমি বরঞ্চ আমার অপারেশনটা আমিই করব, আপনি আমাকে দেখিয়ে দিন কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমার হবে না। কিন্তু ঠিক সেরকম এই গুরুমুখী বিদ্যা হচ্ছে প্রত্যেকের একটা ডেস্টিনেশন আছে। একটা কথা আছে, ইউ ক্যানট চুজ অ্যাস্ট্রোলজি, রাদার অ্যাস্ট্রোলজি চুজেস ইউ। হ্যাঁ, তো পৃথিবীতে, ইউনিভার্সে আমাদের প্রত্যেকটা প্রাণীকে ভগবান চয়েস করেছেন যে এ কিছু করবে, তো এর মধ্যে কিছু পাওয়ার আছে। যেমন দেখবে দর্জিরা অদ্ভুতভাবে জিনিস কাটতে পারে, ওরা দেখেই বুঝে যে এই ডিজাইনটা এরকমভাবে করা যাবে, সেটা কিন্তু আমাদের মাইন্ডসেটে কাজ হয় না। তো আমাদের প্রত্যেকের একটা ক্ষমতা আছে। আমি যখন কোনো কাউকে রত্ন পড়াই, তখন আগে পাথরে প্রাণ প্রতিষ্ঠাটা আমি করে দিই, তারপর অপারেশনের মতন, তারপর তার বেবিকে তার হাতে তুলে দিই। রত্ন ধারণ আর সন্তান ধারণ। সন্তান ধারণ মানে সন্তান আমারই মধ্যে, আমারই ঊর্জা নিয়ে আমারই শরীরের অংশে বড় হয়েছে। রত্ন ধারণ মানে হচ্ছে আমারই ঊর্জাকে মাল্টিপ্লাই করবে রত্ন। ঠিক সেরকম যারা বলেন যে আমি এত টাকা দিয়ে জিনিস কিনেছি, অবভিয়াসলি আমি ধরো আজকে প্রায় 2-3 লাখ টাকার বই কিনে নিলাম, এবং আমার পেছনে একটা র্যাকে প্রচুর লয়ের বই সাজিয়ে রাখলাম, তাহলে আমি কি লয়ার হয়ে গেলাম? আমি তো পড়িনি, ল সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাকে কেউ বোঝায়নি। আমি একটা 5 লাখ টাকা দিয়ে তোমার কি বলে পিয়ানো কিনলে কিন্তু আমি পিয়ানো আর্টিস্ট হয়ে যাব না। এটা একটা দীর্ঘকালীন সাধনার ব্যাপার, এবং শিখলেও হয় না। কিছু কিছু মানুষ একদম অন্য স্পেশাল হন। ঠিক সেরকম পাথরকে রত্নে পরিণত করছে, এখানে গুরুর একটা বিশাল ভূমিকা আছে, কার এনার্জি ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, এবং কিছু অ্যাস্ট্রোলজার, আমি বলবো না, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজিটাকে এরকম বিজনেসের জায়গায় নিয়ে গেছেন, এবং মানুষের মধ্যে ধর্মের একটা কুসংস্কার কে এমনভাবে বেড়াজালে তাদের আটকে দিচ্ছে, তাদের ভয় দেখান রীতিমতো। এবং হাতে 5টা আঙ্গুলে তাদের 5টা পাথর, এখানে তাবিজ, এখানে মাদুলি। এত কিছু পড়ার দরকারই নেই। নিজের ওপর কনফিডেন্স রাখলে কিছু পড়ারই দরকার নেই। তাহলে পড়ছি কেন? আমার যদি এখন টাইফয়েড হয়, আমার কনফিডেন্স থাকলে টাইফয়েড কমবে না, আমাকে ওষুধ খেতে হবে। রত্ন একটা কি দুটো হবে। যদি খুব প্রয়োজন হয়, কারোর হরোস্কোপ এমন হয় সে এতদিন ধরে খুব বাজে পরিস্থিতি কাটিয়ে এসছে, বা বাজে তার হরোস্কোপে ভাইব্রেশন, তখন কিছু কিছু ক্ষেত্রে 3টের প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টোতেই হয়ে যায়। আমি দেখো একটাই পড়েছি।
তো এরকম কোনো প্রথম কথা কোনো ম্যাটার নেই যে পাথর কিনলেই যে কাজ হবে। আরেকটা কথা তোমাকে আমি আগেও বললাম, তুমি কি কাজ চাইছো, যেটা তোমার পাওয়ার নয় সেটা তুমি যদি পেতে চাও সেটা হবে না। 3 নম্বর হচ্ছে তোমাকে সবার আগে নিজের ফল্টগুলো ঠিক করতে হবে। আমি একটা 1 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনে যদি সিনেমা দেখি, সেটা ল্যাপটপের দোষ নয়, ল্যাপটপটা কিন্তু ঠিকই কাজ করে। আমি কি সফটওয়্যার ইউজ করছি এবং কীভাবে সেটা ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করে। তো যে রত্ন ব্যবহার করছে, যে আধার, সে ভালো কিনা। এই জন্য স্বামী বিবেকানন্দ একজনই হতে পেরেছিলেন, তিনি তো অন্যরকম আধার ছিলেন। অনেকে তো আছেন, প্রত্যেকেই কিন্তু তারা স্পিরিচুয়ালি সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেই জায়গাতে সব গুরুর কিন্তু সব শিষ্য সমান হয় না। তো নেওয়ার ক্ষমতাটাও ইম্পর্টেন্ট। আর আমরা ভাবি যে টাকা দিয়ে কেনা মানেই বিশাল। তো একই স্কুলে তো একই ক্লাসে তো 200 জন মতো স্টুডেন্ট পড়ে, একজনই কিন্তু স্টার হয়ে বেরোয়। তো সবার পক্ষে সবাই সব কিছু পাবে না, ট্যালেন্টটা থাকতে হবে, ট্যালেন্টটা থাকতে হবে, তাকে পেতে জানতে হবে এবং তার সেই জিনিসটা প্রতি ডেডিকেশন থাকতে হবে। কেউ যদি ভাবে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি মানে এটা হবে, এটা কখনোই হতে পারে না। আচ্ছা একটা কথা বলো, তুমি যেহেতু বললে পাথর, লোকে পাথরই কেনে, তারপর সেটা তুমি বা যারাই এটা সাজেস্ট করেন সেটাকে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে সেটার একটা পুজো করে সেটাকে রত্ন বানানো হয়। তো সেটাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে ধরো পাথর বাজারে প্রচুর মূল্যের পাথর পাওয়া যায়, প্রচুর টাইপের পাথর পাওয়া যায়। ধরো পোখরাজ হয়তো 80,000-এ পাওয়া গেল, 1 লাখে পাওয়া গেল, 2 লাখেও পাওয়া গেল। তো তুমি যদি সেটাকে পাথরকে রত্নই করতে পারো, তাহলে ধরো যার ক্ষমতা কম, সে হয়তো পাচ্ছে না 1 লাখ টাকা খরচ করতে, সেক্ষেত্রে তার যা ক্ষমতা, ধরো মিনিমাম একটা পোখরাজের যতটা দাম হতে পারে, তো তাহলে তো সেটা দিয়েই তো মানে যে কারণে তোমার কাছে এসছে বা তার যে এক্সপেকটেশন, যেটার জন্য তুমি তাকে সাজেস্ট করেছো, ধরো তুমি তাকে তাহলে তো কম মূল্যের পোখরাজ দিয়েও কি তাকে সেই কাজ। কারোর যদি প্রয়োজন না হয়, এরকম প্রচুর আমার মারোয়ারি ক্লায়েন্ট আছে, তারা বলেন বাচ্চাকে পান্না পড়াবেন, বেবি পান্না, আমি তো সাজেস্ট করেছি। তারা বলেন না ম্যাডাম আমার বাজেট 3 থেকে 5 লাখ টাকা। আমি হয়তো বললাম 80,000-এ হয়ে যাবে তাদের বাজেট। তো তারা যদি বেশি দামে নিতে চান এটা তার ব্যাপার, কিন্তু কাজের লিমিটেশন আছে। আমার প্রশ্ন, ওটাই আমি জানতে চাইছি যে একটা 80,000 আর একটা 1.5 লাখ, দেখো একটা অল্টো আর একটা মার্সিডিজ, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে আমরা শ্যুট করছি যে ক্যামেরাতে, এখন যদি আমি একটা খুব কম দামের মোবাইলে ক্যামেরা শ্যুট করি, তাহলে আমি যতই সুন্দর কথা বলি, যতই ব্যাকগ্রাউন্ড হোক, যতই সাউন্ড ভালো হোক, ছবি কিন্তু ভালো আসবে না। তো আমাকে সেই রকম জিনিসটাই তো ইউজ করতে হবে। তো যার যতটুকু ক্ষমতা তার ততটুকুই দরকার। বেশি হলে ভালো, কিন্তু কম হলে তখন অসুবিধা হয়। বেশি হলে এটা আমি কিন্তু অনেককে বলি যে আপনি এত টাকা দামের ডায়মন্ড পড়তে চাইছেন, কিন্তু আপনি কাজ কিন্তু সেম পাবেন। তখন ম্যাডাম না ওটা ভালো লাগছে, তখন ঠিক আছে। যেমন হয়তো কারুর ধরো তুমি একটা নর্মাল একটা ক্রেটাতে বা একটা গ্র্যান্ড ভিটারাতে কাজ হয়ে যাবে, কিন্তু সে বললো না আমি BMW কিনবো, এটা তার শখ, সেটুকুই বলছি। কিন্তু যাবে সে একই ডেস্টিনেশনে, সে একটু কমফোর্ট চায়। এটা তার মানে এটা সঠিক যে মূল্যভেদে তোমার, তার মানে সেই এটাও অবভিয়াসলি চেঞ্জ হবে বলছো। কম দামের রাউটার যে ফ্রিকোয়েন্সি টানে, একটা বেশি দামের রাউটার তো তার অনেক বেশি ফ্রিকোয়েন্সি টানে। এটা তো যে কোনো জিনিসের দাম, তুমি চা পাতা থেকে শুরু করে গাড়ি, সব জিনিসেরই কিন্তু দাম হয় তার কার্যকারিতার উপরে ডিপেন্ড করে। ইনফ্যাক্ট অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি বাইরের রত্নে কেন প্রাণ প্রতিষ্ঠা করেন না। আমি কিন্তু আমার থেকে যারা রত্ন নেয় তাদেরই প্রাণ প্রতিষ্ঠা করে দিই, বাইরের রত্নে প্রাণ প্রতিষ্ঠা করি। এবং এটা আমি খুব ক্লিয়ারলি মিডিয়ার সামনে বলি। তার কারণ কি? তার কারণ হচ্ছে মার্কেটে প্রচুর পাথর পাওয়া যায়। সাপোজ কেউ একটা পড়ছে না, তার স্যুট করছে না, তারটা বিক্রি করে দিল। আবার সে দেখবে এরকম অনেক দোকান আছে বা অনেক অ্যাস্ট্রোলজার বলে আচ্ছা না স্যুট করলে আমার কাছে দেবেন, আমি ফেরত দিয়ে দেবো। আবার সেই পাথরটাই সে পলিশ করে আরেকজনকে বিক্রি করে দিল। এই যে ঘুরছে, মর্গ থেকে প্রচুর পাথর আসে, বেওয়ারিশ লাশের পাথর, হসপিটাল থেকে পাথর চালান হয়ে যায়, চুরির পাথরের পাথর। হয়তো দেখা গেল কোনো রোগী ছিলেন যার খুব দুরারোগ্য ব্যাধি ছিল বা তার মাথার রোগ ছিল বা তিনি সুইসাইড করেছিলেন সেই পাথর পরে, তার যে ঊর্জাটা সেটা পুরোপুরি যখন আমি প্রাণ প্রতিষ্ঠা করব আমার মধ্যেও আসবে এবং যে ধারণ করেছে তার মধ্যেও চলে আসবে। তো সুতরাং সব কিছু চোখে দেখা যায় না। আমি যদি করোনার পরিবেশে গিয়ে আমরা সবাই মাস্ক পরতাম, আমরা জানতাম না কোথায় কি আছে, আমরা সবাই ডিস্টেন্স মেনটেন করতাম, বাড়িতে এসে হাইজিনিক আমরা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতাম, কিন্তু আমরা জীবাণুকে কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। জীবাণু মাইক্রোস্কোপিক হয়, সেরকম নেগেটিভ এনার্জিকেও কিন্তু চোখে দেখা যায় না, ফিল করা যায়। তুমি ভাবো না, তুমি আজকে হসপিটালে গিয়ে যেটা ফিল করো, সিনেমা হলে গিয়ে কি সেম জিনিস ফিল করো? কখনোই ফিল করতে পারবে না। সব কিছুর একটা এনার্জি গ্রাউন্ড আছে।
তো সেই জন্যই এই ব্যবসাতে বা এই কাজে এত ভুয়ো জিনিস চলে এসেছে। 2019-এর আগে আমি কাউকে আগে রত্ন দিতাম না, কিন্তু আমি যখন দেখলাম মানুষ এসে বলে যে না ম্যাডাম খুব ভুল হয়ে যাচ্ছে, পাথর, তারা এমন পাথর কিনেছেন আংটির থেকে কিছুদিন পর ঝুরঝুর করে ঝুরে ঝুরে পড়ছে, বিকজ সব জিনিসগুলো অ্যাসিড ওয়াশ দিয়ে এইভাবে হচ্ছে। এইবার দেখুন, সমালোচনা সব জায়গাতেই থাকবে। আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে, আমাকে অনেকেই হয়তো তারপরেও বলবেন যে এটা ওটা। তো আপনি যখন সমাজে পাক পরিষ্কার করতে নেমেছেন, আপনার গায়েও পাক লাগবে। আমি এই ব্যাকগ্রাউন্ড, আমার যা পড়াশোনা, তাতে অ্যাস্ট্রোলজিতে আসার উদ্দেশ্য আমার এটাই যে অ্যাস্ট্রোলজিটাকে আমি একটা মডার্ন প্রজন্মের কাছে এমন জায়গায় নিয়ে যেতে চাই, অনেকটা করতে পেরেছি, যে যারা শিক্ষিত ছেলেমেয়েরা একটু অ্যাস্ট্রোলজিতে আসুক, কারণ তারা একটু শাস্ত্রটা পড়ুক, তারা একটু সংস্কৃতটা শিখুক। কারণ ম্যাক্সিমাম জিনিস তো আমাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে। তক্ষশিলা মহাবিদ্যালয় পুড়ে যাওয়ার সাথে সাথে প্রচুর পুঁথি পুড়ে গেছে। তো এমন অনেক কিছু ধন সম্পদ লুকোনো আছে আমাদের এই শাস্ত্রের মধ্যে, যেটা দিয়ে মানুষকে সাংঘাতিকভাবে ভালো রাখা যায়। আর দেখো, সব কিছুরই একটা মূল্য আছে। আমি যদি আজকে তোমাকে একটা ট্রিট দিতে চাই, শুধু গল্প করলে হবে না, কিছুক্ষণ পর তোমার খিদে পাবে, আমার খিদে পাবে, আমরা ভাবি যে আচ্ছা দেখি তো মেনুতে কী রয়েছে, বিকজ এটা ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা সব কিছুকে টাকার মূল্যে বিচার করি, তাহলে তো একটা ভালো স্কুলে পড়াতে গেলেও টাকা লাগে। তাহলে তো তারা বলবেন যে যারা ভালো স্কুলে পড়তে পারে না তাদের কি শিক্ষা হবে না? যাদের হওয়ার আলটিমেটলি কিন্তু সেটাই হবে, পয়সা খরচা করলেই কিন্তু হবে, এরকম কোনো কথা নেই, তাই না? আচ্ছা, জেনারেল ওয়েতে অনেকেই রাশি অনুযায়ী, মানে অনেকেই যেটা ভেবে নেন বা জানতেও চান যে এই রাশি হলে এর দ্বারা বিজনেসটা ভালো হবে, এই রাশি হলে এর চাকরিটাই এই রাশি, মানে এইটা কি খুব না, এটা একদমই ভুল। কারণ আজকে যারা যারা জন্মাবে তাদের প্রত্যেকের আজকে একই রাশি হবে। হ্যাঁ, তো তাদের কি তাহলে সবই একরকম হবে নাকি? কখনোই হবে না। তোমার এই কমপ্লেক্সে যতগুলো ফ্ল্যাট আছে তাদের প্রত্যেকের একই কিন্তু টাওয়ার, কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফ্ল্যাট নাম্বার আছে। ঠিক সেরকম আজকে যারা জন্মেছে, বা ধরো আজকে আমরা এখানে যা টাইম, এখন আমেরিকাতে ঠিক উল্টো টাইম, তাহলে তারা কারা সত্যি কথা বলছে, কারা মিথ্যা কথা বলছে? সবই তো প্যারামিটার, কোথা থেকে আমরা বসে আছি, কোথা থেকে আমরা জিনিসটা দেখছি। ঠিক সেরকম রাশি মানে হচ্ছে যখন একটা বাচ্চা জন্মালো, যেই জোডিয়াকে যেখানে চন্দ্র বসে আছে, চন্দ্র থেকে আমাদের অনাহত চক্রকে ব্যাখ্যা করে, এবং অনাহত চক্র হচ্ছে আমাদের মাইন্ডসেট। তো যাদের যে রাশি হয় তাদের মাইন্ডটা অনেকটা অন্য একই টাইপেরই হয়। তো দেখা যায় তুলা রাশির মানুষদের মাইন্ডসেটটা অনেকটা একরকম, বৃশ্চিক রাশির মানুষদের মাইন্ডসেটটা অনেকটা একরকম। কিন্তু এই রাশি চক্রের সাথে সাথে 3টে নক্ষত্র চলে আসছে, নক্ষত্রের ডিগ্রি চলে আসছে। সাপোজ কারো তুলা রাশি বিশাখা নক্ষত্র, তাহলে তার হরোস্কোপটা হয়ে যাচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি এবং শুক্রের উপর ডিপেন্ড। এবার দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্রের কোন চরণ, 4টে চরণ আছে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে, কোন চরণে জন্মেছে এবং সেই চরণের মধ্যে কোনো নেগেটিভ প্ল্যানেট ঢুকেছে কিনা, তখন সম্পূর্ণ কিছু চেঞ্জ হয়ে যায়। এবং একটা হরোস্কোপকে বিচার করতে গেলে চাকরি করবে না ব্যবসা করবে না কি করবে, প্রত্যেকটা হরোস্কোপ ইন্ডিভিজুয়াল, এখানে কোনো রাশি দিয়ে কিছু হয় না। মানে ওই শুধু রাশি দিয়ে যারা ভেবে ফেলেন কিছুই হয় না। আচ্ছা, সামনে তো রথ, তো রথের দিন মানে একটা সাধারণ যদি তুমি একটা গাইডেন্স দিয়ে দাও দর্শকদের জন্য। দেখো, আমি যে গাইডেন্স দেব তা হয়তো এরকম গাইডেন্স আজকাল সোশ্যাল মিডিয়া খুললে বুড়ি বুড়ি ভিডিও, কিন্তু আমার গাইডেন্সটা সবসময় একটু, আমি যেটা বিলিভ করি আমি সেটাই বলবো। এবং আমাদের শাস্ত্র যা বলে, আমাদের শাস্ত্র কিন্তু প্রচণ্ড বেশি মডার্ন, এবং একমাত্র সনাতন ধর্মেই তুমি দেখবে মেয়েদেরকে এত বেশি স্বাধীনতার কথা দেওয়া হয়েছে, এবং আমরা মেয়েদেরকে পূজা করি। কোনো ধর্মে কিন্তু মেয়েদের পূজা হয় না, কারণ দৈবী শক্তি, দেবী শক্তি কেন এত শক্তিশালী? কারণ পুরুষকে সৃষ্টি করেও নারী, নারীকেও সৃষ্টি করে কিন্তু নারী। তাই যারা ভাবেন যে পুজোর দিনে, আজকালকার দিনের মেয়েরা পুজো করতে পারে না, মেয়েরা সকালবেলা উঠে অফিস চলে যাচ্ছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে আগেকার দিনের মানুষরা কি সবাই স্পিরিচুয়াল ছিলেন? আর এখনকার দিনে কেউ নয়। নিজের কর্মটাই আসল, নিজের ব্যস্ততা সামলে প্রভুর কাছে তো আমরা সবাই সন্তান। আজকে আমাদের সন্তান যদি ভীষণ ব্যস্ত থাকে, কিন্তু অফিস যাওয়ার আগে একটু বলে মা জাস্ট তোমার জন্য একটা কেক পাঠাচ্ছি, আজকে এসে একসাথে খাবো, এটাই কিন্তু তুমি খুশি হয়ে গেলে। আর তোমার সন্তান সারাদিন তোমার সাথে থাকলো, কিন্তু একবারও তোমাকে হ্যাপি বার্থডে বললো না বা মনে করলো না, অথচ অনেক সময় দিয়েছে, বাইরের লোক দেখে বলবে, অথচ ওই মেয়েটি তো খুব ব্যস্ত, মাকে ছেড়ে অফিস চলে গেল, বাবাকে ছেড়ে অফিস চলে গেল, সেটা তো ভালোবাসা না।
তো আমার মনে হয় যে কোনো তিথি তো অসপিসিয়াস, সেই তিথিতে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, যেটুকু পাচ্ছি ফল মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে হাত জোর করে বলা যে হে প্রভু, আমি তো সব কিছু তোমাতে সমর্পণ করেছি, তুমি আমাকে, আমার জীবনের যে রথ আছে সেই দড়ি আমি তোমার হাতে দিলাম, তুমি যেদিকে নিয়ে যাবে সেদিকে আমি যেন তোমার কাছে সমর্পিত থাকতে পারি। আমার কাছে তো পূজা এটাই। আই এম নট ভেরি রিলিজিয়াস, আই এম ভেরি স্পিরিচুয়াল। আর মনে হয় রিলিজিয়াস একটা প্যাটার্ন যেটা মানুষকে বার্ডেন দেয়, যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে। আরাধনা এটাই হওয়া উচিত, আরাধনা ঈশ্বরের, আর ঈশ্বরকে যখন খুশি তখন পুজো করা যায়। ঈশ্বর আমাকে যখন সময় দেবেন আমি তখনই আমি তার জন্য সবসময়ই আছি। কিন্তু অন্য কেউ তো আমাকে বুঝবে না, আমাকে তো অফিসের বস বুঝবে না, আমাকে তো সংসারে এই বুঝবে না, কিন্তু তুমি তো আমাকে সবসময় বুঝবে। তাই তুমি যখন, তোমার কাছে যখন চাই তখনই যেন আসতে পারি, এইটুকুই প্রার্থনা হবে। পাপিয়াভার্স আপনাদের চ্যানেল, আপনাদের সমস্যা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা রাখতেই পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপিয়াভার্সকে সাথে রাখুন। পরের সপ্তাহে আমরা বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব, তাই সেটা যদি সবার আগে নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই পাপিয়াভার্সকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে।